নমস্কার, আপনাদের জন্য জানাই আজকের আমাদের হ্যালো পৃথিবী পডকাস্টে আছে সৌম্যদীপ ঘোষ, আপনার নিজের চ্যানেল S2S মিডিয়ার এই যে নতুন আমাদের চিন্তাধারা, নতুন যে পডকাস্ট, যেখানে আমরা চেষ্টা করছি বীরভূমের সেই মানুষগুলোকে নিয়ে আসার, যাদেরকে দেখে শুধুমাত্র আপনারা মোটিভেট হবেন না, আপনারা খুঁজে পাবেন সেই সকল রাস্তা যেখানে আপনার অনেক সহজ হবে সাফল্যের রাস্তাটা খুঁজে পেতে। তাই আমাদের সঙ্গে আছে সৌম্যদীপ ঘোষ। আমি সময় নষ্ট না করে, যেহেতু আপনাদের মতন বিশেষ মানুষগুলোর বিশেষ মূল্যবান সময় আমরা পডকাস্টটাতে পাই, তাই এটা অনুরোধ করেই দিই যে যখন দেখতে শুরু করেছেন তখন দয়া করে শেষ অবধি থাকুন। শেষ অবধি থাকলে আপনি জানতে পারবেন অনেক কিছু তথ্য, যেগুলো হয়তো আপনার জীবনের কোনো একটা লক্ষ্যকে অ্যাচিভ করতে অনেক সহজ করে দেবে। আপনার নিজের চ্যানেল S2S মিডিয়াতে আজকে আছে সৌম্যদীপ ঘোষ। আমি ছোটতেই একটা ছোট্ট করে পরিচয় আপনাদেরকে শেয়ার করে দিই। সৌম্যদীপ হলো নিজে একজন জার্নালিস্ট। সে একটা বিরাট বড় একটা ট্রান্সফরমেশন দেখেছে এবং সেটার মধ্যে অংশ নিয়েওছে। বেশ বড় বড় নামি দামি ব্র্যান্ডের সঙ্গে সৌম্যদীপ একসময় ছিল এবং সৌম্যদীপ ঘোষের সব থেকে যেটা বড় ব্যাপার, ওই বড় ব্র্যান্ডগুলোকে বড় ব্র্যান্ড হিসাবে টিকিয়ে রাখার জন্য বীরভূম থেকে প্রচুর খবর সে একসময় তুলে দিয়েছে। তাই আমি শুরু থেকেই নমস্কার জানাবো সৌম্যদীপকে। সৌম্যদীপ আজকে আমাদের সঙ্গে আসে বলে অনেক ধন্যবাদ, আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি শুরুতেই যে কথাটা দিয়ে শুরু করলাম সৌম্যদীপ, আই উইল গো স্ট্রেট উইথ ইউ, কারণ এটা পডকাস্ট, সাক্ষাৎকার নয়। আর হ্যালো পৃথিবীতে তোমাকে প্রথমে ওয়েলকাম জানাই। শুরুর এটাই যে প্রিন্ট মিডিয়া বা টিভি মিডিয়া বা টেলিভিশন মিডিয়া, এইখান থেকে ডিরেক্টলি আমরা যে ডিজিটাল মিডিয়াতে কনভার্সন হচ্ছে, তো এইটার যে ট্রান্সফরমেশনটা, এটাকে তুমি কোন চোখে দেখছো? ইট ইজ গুড অর ব্যাড? আর কি আমরা দেখতে পাবো বা কি চেঞ্জেস তুমি বুঝতে পারছো? যুগটা ডিজিটাল হয়ে গেছে, সেক্ষেত্রে বলার অপেক্ষা রাখে না যে আমরা ডিজিটালি সব শিফট করছি। আমরা খবরের কাগজ যা সকালে চা খেতে খেতে পড়তাম, তা এখন মোবাইল ফোনে এই পেপারে পড়ি। একইভাবে যখন নিউজ চ্যানেল দেখতাম টিভিতে, এখন সেটা ফোনে দেখি, ইউটিউবে বা ফেসবুকে। মানে কোথাও একটা ট্রান্সফরমেশন হয়ে গেছে এবং সেটা আরও যত দিন যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি দুনিয়ায় আরও আস্তে আস্তে বাড়তে থাকবে এই অর্থে যে মানুষ ডিজিটালি শিফট হবে। এখন ফেসবুক ইনস্টাগ্রামে বেশি সময় দেয়। মানে আমরা যদি ফেসবুকের একটা টাইম স্পেন্ড দেখি, আমরা অন্যান্য কাজে বা অফিসিয়াল কাজে যতটা না সময় দিচ্ছি তার থেকে বেশি সময় দিচ্ছি ফেসবুকে। আমরা সেখানে যদি টাইমটা আমরা দেখে নিই যে কতক্ষণ আমরা সময় দিচ্ছি, দেখবো যে কত হিউজ টাইম সেখানে আমরা স্পেন্ড করছি। খবরেরও জগৎ পাল্টে গেছে। আজ থেকে 50 বছর আগে খবরের যেমন ধরন ছিল, 50 বছর পর বদলেছে। প্রিন্ট মিডিয়ার একটা ধরন ছিল, ইলেকট্রনিক্স মিডিয়ার একটা ধরন ছিল, এখন ডিজিটাল মিডিয়ার একটা ধরন। ফলে এবং দেখা যাচ্ছে প্রিন্ট ইলেকট্রনিক্সের বড় নামি দামি ব্র্যান্ড, মানে যাদেরকে আমরা সংবাদ জগতের মানুষ হিসাবে যারা ওই ব্র্যান্ডগুলোর সঙ্গে নিজেদেরকে অ্যাসোসিয়েট করতে চাইতাম, তারাও ডিজিটালি আসতে চাইছে। ডিজিটালি বলতে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, আরো যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে আসতে চাইছে এবং সেইখানে মানুষের সঙ্গে কানেক্ট করতে চাইছে। মূলত তো অডিয়েন্স পাওয়াটা, একটা খবর মানে কি, খবরটা পরিবেশন করা, পরিবেশনের মানে ভক্তের ভগবান। হ্যাঁ, মানে পরিবেশন করে প্রশাসন, যার বিরুদ্ধে খবর, যার পক্ষে খবর, এবং তারপর একটা দর্শক রয়েছে। খবর বিভিন্ন ধরনের হতে পারে, খবরের দিক অনেক হতে পারে, খবরের পরিবেশনের ধারণা বা যেটা অংশ প্রজেক্ট সেটা বিভিন্ন হতে পারে। ফলে সেই মাধ্যমগুলোর মনে হচ্ছে যে এখন ডিজিটাল মাধ্যমটা অনেক বেশি গ্রহণযোগ্য। খবর এমন একটা বিষয় যেটা সব থেকে পচনশীল বিষয়, মানে একবার শুনলে দ্বিতীয়বার শুনতে ইচ্ছা করবে। হ্যাঁ, দ্রুত পচনশীল, মানে আর দ্বিতীয়বার শুনতে ইচ্ছা করবে না। ফলে হাতের কাছে যদি মোবাইল ফোনেই দেখতে পেয়ে যাই যে এই খবরটা আমি জেনে গেছি যে আমেরিকায় কোনো একটা যুদ্ধ চলছে, সেটা আমি মোবাইলেই দেখে গেলাম, তাহলে আর কোনো চ্যানেলটা খুলে দেখতে হলো না, বা পরের দিন পেপারটা আসবে সেটা দেখতে হলো না। মানুষ এখন চটজলদি খবরটা পেতে চাইছে, ফলে ডিজিটালি মানুষও শিফট হচ্ছে আর কি। হ্যাঁ, তো আজকে আমরা যখন এই পডকাস্টটা শুট করছি, তোমার কথা থেকে এই যুদ্ধটা যখন তুমি বললে 59টা দেশ মোটামুটি লড়ছে, আমাদের ভারতবর্ষ মোটামুটি সেই রণদোয়ামা বাজানোর জায়গাটাতেই দাঁড়িয়ে আছে। তো সেই যুদ্ধটা কেমন ছিল যখন একটা বড় ব্র্যান্ড থেকে তুমি নিজেকে সরিয়ে নিয়ে এসে নিজের একটা ব্র্যান্ড এস্টাবলিশ করলে? আমি ব্র্যান্ডগুলোর নাম নিচ্ছি না, বাট নতুন যেটা এস্টাবলিশ করছে, যেটা যেহেতু ওটা তোমার, মেবি আমি এখন নাম নিতে পারি, তার সহজ পাঠ। তো একটা বড়, একটা দুর্দান্ত ব্র্যান্ড, যে কথাটা তুমি বললেও, যে অনেক সময় অনেকে আমরা ছিলাম যারা ওই ব্র্যান্ডগুলোর সঙ্গে যুক্ত হওয়ার জন্য স্বপ্ন দেখতাম, সেই জায়গা, সেই পজিশন, সেই সব কিছু ছেড়ে নিজে একটা পুরো প্ল্যাটফর্ম বানানো, এই যে যুদ্ধটা মাঝখানে ছিল, যেটা তোমার নিজের সঙ্গে নিজের যুদ্ধ বা মনের যুদ্ধ, সেটা যদি একটু আমাদের শোনাও তাহলে আমরা বুঝতে পারবো। মূল কথা হচ্ছে যে আমরা প্রতিদিন জীবন যুদ্ধে লড়ছি, যে যার মতো লড়ছে। যে রাস্তায় ফল দোকানি সে তার মতো লড়ছে, যে স্কুল টিচার চাকরি চলে গেছে সে তার মতো লড়ছে, আবার যে চাকরি পাওয়ারও এখনো পাচ্ছে না সে চাকরি পাওয়ার জন্য প্রতিদিন লড়ছে, আবার টাকা যার কয়েক হাজার কোটি টাকা রয়েছে সেও লড়ছে। মানে লড়াই সবাই করছে এবং প্রতিদিন তারা সবাই চাই জিততে। দেখবে একটা জিনিস মূলত আমরা কি বলি, মানে যদি একটা সহজ ভাষায় বলি,
মৃত্যু আমাদের সবার হবে একদম, কিন্তু আমরা সেই মৃত্যুকে কেউ অ্যাকসেপ্ট করতে পারি, যেটা বিশ্বাস করি মৃত্যু আমারও আমারও মৃত হবে, এটা আমরা সবাই সবাই জানি, কিন্তু কি মেনে নি যে আমারও মৃত্যু হবে? একদমই না, একদম, একদম। মানতে আমার মন চাইছে না। হ্যাঁ। সেরকম কেউই চায় না যে ভালো পজিশন থেকে সরে আসতে। কিন্তু আমি আমি খুবই ক্ষুদ্র মানুষ, যেটুকু মানুষের থেকে শিখি, আমি গোটা জীবনে বিভিন্ন ট্রান্সফরমেশনে গেছি। মানে আমার নিজের জীবন বোধ, আমার মানসিকতা, আমার রাজনৈতিক চৈতন্য বা চিন্তাধারা, যাই বলি না কেন, সবই বদলেছে। সময়ের সাথে সাথে আমরা বদলাই। আমি একটি প্রিন্ট মিডিয়ায় ছিলাম, বড় আকারে কাজ করতাম, সেখান থেকে এখন ডিজিটাল মিডিয়ায় এসেছি। একটি নিজের প্রতিষ্ঠান তৈরি করেছি। নিজের বলা ভুল, আমি একটা পরিবারের কথা বলি, সেখানে বিভিন্ন মানুষ জুড়ে রয়েছে, প্রচুর ছেলে মেয়ে কাজ করছে। তার সঙ্গে ক্রিয়েটিভ মিডিয়া আমার রয়েছে। দা সহজপাঠ একটা বীরভূমের বোলপুর থেকে জার্নি শুরু করেছে, সিউড়ি থেকে জার্নি শুরু করেছে ঠিকই, কিন্তু গোটা রাজ্যেই তা কাজ করছে। আমরা সেখানে এমন কিছু কাজ করতে চাইছি যে কাজটা মনে হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট এই সময়ের নিরিখে, এবং বাকিদের থেকে কিছুটা আলাদা। না, আমারটা দেখবে কেন, আমারটা শুনবে কেন, তার কিছু একটা আলাদা করতে হবে। আমরা সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছি, এবং প্রতিদিন আমরা চেষ্টা চালাচ্ছি যে কোথায় আমাদের আগের থেকে আলাদা হচ্ছে, গতকালের থেকে আজকে বেটার হয়। সেক্ষেত্রে আমরা দা সহজপাঠের যেমন আমরা রিলসের কোয়ালিটি বাড়িয়েছি, গ্রাফিক্যালি আমাদের যে গ্রাফিক ডিজাইনাররা রয়েছে তাদের কাজ আরো বাড়ানোর চেষ্টা করেছি। পেপার, আমরা যে বড় বড় ব্র্যান্ডের কোম্পানিগুলোর সেই পেপার পড়ি, সংবাদ মাধ্যম কোম্পানি সংস্থাগুলোর, আমরা নিজেরাই পেপার বানাচ্ছি। আমাদের ছেলেরা পেপার পড়ে, সকালে উঠে তারা পেপার পড়ে, সেখানে বিভিন্ন নামি দামি মানুষজন লিখছেন। আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছে সার্কুলেট করার পদ্ধতি রেখেছি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কিভাবে কি করতে হয়, কিভাবে হ্যাশট্যাগ কিভাবে দিতে হয়, সেগুলো সব শিখেছি এবং চেষ্টা করছি আরো বেটার করার। মানে কোথাও একটা বলতে চাইছি যে এই আধুনিক সময়ে দাঁড়িয়ে কোম্পানির থেকেও প্রোডাক্টটা খুব ইম্পর্টেন্ট। বড় কোম্পানি ঠিকই, বড় কোম্পানি সবসময় কাজ ভালোই হবে, কিন্তু কিছু চেঞ্জেসটা বড় ম্যাটার করে, এবং সেটা তুমি করছো। হ্যাঁ, মানে সত্যি কথা বলতে, যদি আমার আজকে কিছু একটা প্রোডাক্ট বলি, সেই প্রোডাক্টটা যে কোনো সময় পারচেস করি বা বিক্রি করি, যাই করি, তার যদি গুণমান ভালো হয়, তাহলে আমি খোঁজ করবো যে এর কোম্পানিটা কোথায়, একবার দেখি, কোম্পানিটা সম্পর্কে জানি, তখন আস্তে আস্তে কোম্পানির মানে দা সহজপাঠ এবং সৌম্যদীপ মানে দুজনেই কোয়ালিটির উপরে ডিপেন্ড করে, এবং কোয়ালিটিটাকে সবাই কোয়ালিটিরই চেষ্টা করে। কিন্তু আমি জীবনে যেটুকু জায়গা থেকে এসেছি সেটুকু আমার মনে হয়েছে যে প্রতিদিন আমার এখানে কোনোদিন জিতে যাওয়ার কিছু নেই, কোনোদিন শান্তিতে মরা হওয়ার কিছু নেই যে আমি বিরাট কিছু করে ফেললাম, বিরাট উদ্ধার করে ফেললাম। আমি জানি যে কালকে আমি জিরো থেকে আবার শুরু করতে হবে, কাল সকালটা শুরু হয় আমার জিরো থেকে, আমি সেভাবেই করছি। তো আমি একটা জিনিস তোমার কাছ থেকে জানতে চাইছি, এই যে বাঁকুড়া থেকে যে জার্নিটা স্টার্ট হলো, সেই বাঁকুড়ার জার্নি গেল মানে বর্ধমান, তারপরে আরো কলকাতা, এদিক ওদিক ঘুরে এসে বীরভূমে এসে এখন মোটামুটি এখন আমরা তোমায় দেখতে পাচ্ছি। তো এই এন্টায়ার জার্নিটার মধ্যে প্রচুর কিছু ট্রান্সফরমেশন হয়েছে, তো সেটা সম্বন্ধে যদি আমাদের একটু এনলাইট করো। মানে আমার জীবনের ট্রান্সফরমেশন, একটু জীবনের ট্রান্সফরমেশনটা মানে কোথায় থেকে তুমি শুরু করলে বাঁকুড়া থেকে? না, আমি তো প্রত্যন্ত সবাই জানে, আমি অবভিয়াসলি মেলাবো এই ব্যাপারটা, কারণ বাঁকুড়া আমার খরা, বীরভূম আমার খরা, তো এই খরাতেই তুমি আছো, সেটা আমি খুব খুশি। তো আমি শুধু জানতে চাইছি ট্রান্সফরমেশনটার যদি একটু জার্নিটা আমাদের শোনো। কিছু পরিবর্তন হয়েছে বলে, আমার এই ট্রান্সফরমেশন আদৌ হয়েছে কিনা জানি না। আমি প্রত্যন্ত গ্রামেরই ছেলে, এখনো গ্রামে থাকি, গ্রামেই থাকতে ভালোবাসি, আমার বাবা মা সবাই ওখানেই আছেন। এবং আমার পড়াশোনা হয়তো আমার অনেকে ভাববেন যে আমি সাংবাদিকতা নিয়ে তা নয়, আমার ম্যাথামেটিক্স সাবজেক্ট ছিল, আমি অঙ্ক নিয়ে পড়াশোনা করেছি। হ্যাঁ, মানে আমার স্কুল কলেজ আমি কলেজ করেছি আরামবাগে, মানে বর্ধমান ইউনিভার্সিটি। তারপর আমলা হওয়ার ইচ্ছা হয়েছিল, আমলা হতে চেষ্টা করেছিলাম, শেষ মুহূর্তে গিয়ে আটকে গেছি, এক্সাম দিতাম। স্কুল টিচার হওয়ার ইচ্ছা হলো, দিলাম, সেখান থেকে সরে এলাম। মূলত আমার কাজ ছিল প্রথম থেকে, যেটা কাজ ছিল কিছু করা, আমার দেখবো এবার জগৎটাকে, হ্যাঁ জগৎটাকে। এবং আমি দুবার ইন্টার কলেজ কুইজ কম্পিটিশনের ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছি, এবং তারপর যেটা মূলত ডিভিশনাল হয়, ডিভিশনালের চ্যাম্পিয়ন হয়ে স্টেটে গেছি। পাশাপাশি আমার মূল ভালোবাসার জায়গা, যে কাজটা আমি করি, নিজেকে অ্যাক্টিভিস্ট যে বিষয়ে বলতে ভালোবাসি আর কি, তাতে হয়েছি কতটা জানি না, সেটা হচ্ছে কুসংস্কার বিরোধী আন্দোলন। আমি ছোট থেকেই বিভিন্ন একটি সংগঠনের থেকে সঙ্গে যুক্ত, সেখানে এখন সেন্ট্রাল কমিটির আমি মেম্বার রয়েছি। মূলত আমাদের আশপাশে প্রচুর কিছু ঘটছে কুসংস্কারের বদলি। আমি যে গ্রাম থেকে আসি, সেই গ্রামের এলাকার মানুষজন এখনো ভূতে ভর করে, তাদের মানুষ ডাইনি সন্দেহে ভূতে ভর করে, কি সাপের কামড়ালে ওঝার কাছে যায়, হাসপাতাল না গিয়ে। সেটা আমার একটা কোথাও গায়ে লাগতো, যে একটা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলাম, সবকিছু করলাম, এইখানে মানুষজন দেখছি এখনো তাবিজ কবজ পড়ছে, ওঝার বাড়ি যাচ্ছে, গুনিনের বাড়ি যাচ্ছে, এবং মানুষ কুসংস্কারে আচ্ছন্ন হচ্ছে। সেইখান থেকে একটা শুরু করলাম যে মূলত
কুসংস্কার বিরোধী আন্দোলনটা শুরু করা। সেখানে আমি যেমন কাউকে বাঁধলে যে অনেকে দড়ি দিয়ে বেঁধে নেয় সাপে কামড়ালে, আমি এমনও হয়েছে যে সাপে কামড়েছে, আমার কাছে খবর গেছে, আমি গিয়ে দড়ি খুলে দিয়েছি, তার বাড়ির লোক বলছে এক্ষুনি মারা যাবে, এরকম করো না, বলছি এটা না বাঁধলে বিপদ হবে, তাকে হাসপাতালে পৌঁছে দিয়েছি, ওজার কাছে নিয়ে গেছিল, ওজার বাড়ি থেকে চেঞ্জ করে হাসপাতালে নিয়ে গেছি, এরকম ঘটনা বহু ঘটেছে। তারপর এখান থেকে কোনো ঘটনাক্রমে সাংবাদিকতা জগতে আসা এবং এই সময়টা স্পেন্ড করে বীরভূমে এখন রয়েছি আর কি, 4-5 বছর ধরে আছি এখানে। তো আমি একটা জিনিস তোমার থেকে জানতে চাইছি, এই যে তোমার কুইজের একটা তুমি পার্ট আমাদের শেয়ার করলে, তার সঙ্গে অনেকগুলোই তুমি শেয়ার করলে, কুইজের পার্টটাতে প্রথম আসছি, এবং বীরভূমে এসে আমি 2-3টে কুইজ কন্ডাক্ট করেছি, মানে এবং S2S মিডিয়া যেখানে আমি বসে আছি, S2S মিডিয়ার কুইজেও কুইজ মাস্টার হিসেবে কন্ডাক্ট করেছি। মানে আমি সাংবাদিকতা করছি, তারপর কানে এলো যে সঞ্জয় দা S2S এর যে কুইজ কন্ডাক্ট করছে, চলো আমি একটা রাউন্ড করাবো। হ্যাঁ না, অবভিয়াসলি প্যাশন, ফলো ইওর প্যাশন। তো কুইজের কথা বললে এখন বাঙালির কাছে কুইজের কিন্তু একটা সবথেকে বড় টাইটেল দাদাগিরি, তাই না? তো এই যে দাদাগিরি শব্দটা, তো কোনো একটা জায়গায় গিয়ে এই মিডিয়াতে এসে মিডিয়া পার্সোনালদের কোনো একটা জায়গায় গিয়ে তোমার ফিল হয় না যে দাদাগিরি চলছিল একটা সময়, যেটা ডিজিটাল মিডিয়া এসে ভাঙছে? হ্যাঁ, অবশ্যই প্রফেশনালি কোনো কিছু মানে বিশেষ কিছু মানুষ হয়তো দাদাগিরি করছিলেন, সেটা হয়তো ব্রেকডাউন হচ্ছে। বিশেষ কিছু মানুষ বলবো না, তো দাদাগিরিটা মানে দাদা কারা হবে আগে থেকে ঠিক করা থাকতো। মানে আমি ছোট, মানে একদম মূল ব্যাপার হচ্ছে যে আমি ওখানে যাব, বড় চ্যানেলের আসছে, দেখেছিস কত বড় সাংবাদিক, এই এরকম ব্যান্ডের, একে দেখলে পুলিশ আমলারা ভয় পায়, এ গেট খুলে দেয়। আলটিমেটলি তার পিছনে কি আছে? একটা বড় প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে কি আছে? কেস খেলে তাদের লয়ার থাকে, লয়াররা ছাড়িয়ে আনে, একদম পুলিশের সঙ্গে যোগাযোগ আছে, উপর মহলে ফোন করে, ফলে তাদের একটা বিরাট ভিশন থাকতো যে আমরা বিরাট একটা বড় প্রতিষ্ঠানের একটা সাপোর্ট পাই। আলটিমেটলি সেই প্রতিষ্ঠান সরে গেলে তাদের সব চলে যায়, মানে দাদাগিরির ব্যাপারটা থাকে না। কোথাও একটা গিয়ে মানে আমার মনে হয়েছিল যে, এখনো মনে হয় যে ডিজিটাল মিডিয়াকে মানুষ অ্যাকসেপ্ট করছে। সব ডিজিটাল মিডিয়াকে মিডিয়া বলতেও আমি রাজি নই, যারা ফেসবুকে একটা যা কিছু খুলে দিলে একটা লোগো বসিয়ে দিল, চ্যানেল বুম নিয়ে ধরে গেল, মিডিয়া বলতে রাজি নয়। কিন্তু এই ডিজিটাল মিডিয়া যা কিছু, অনেকে ভাবতো যে বিরাট বড় ক্যামেরা লাগবে, প্রচুর লাইভ সেট আপ লাগবে, মাস কমিউনিকেশনে পাস আউট হতে হবে, 2-3টি ইংরেজি বলতে হবে, তবে ইন্টারভিউ পাওয়া যাবে, এই ধারণাটা ভেঙে দিয়েছে, একদম চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এখন ডিজিটাল মিডিয়ায় একজন, তুমি বলা হচ্ছে একটা ছোট্ট মোবাইল থাকবে, একটা ছোট্ট সাউন্ডের কিছু ক্যাচার থাকবে, সাউন্ডও লাগবে না, আমি খবরটা পরিবেশন করব ঠিকঠাক ভাবে প্রেজেন্ট করলে। ফলে এই হিসাবে নিরিখে দেখলে অনেকের দাদাগিরি কিন্তু, আর এবং মানে এটা আমরা দেখতে পাচ্ছি ভাইরাল নিউজগুলো, আমরা ওটাই দেখি যে অনেক ছোটখাটো লোকাল নিউজ চ্যানেল বা লোকাল কোনো একটা মানুষ এখন খবর বেড়েছে। এক্স্যাক্টলি, এখন বাড়ির পাশের খবর বড় সংবাদ মাধ্যম কেন দেখাবে? তারা অন্য বিষয় নিয়ে ব্যস্ত থাকবে। এখন বাড়ির পাশের খবর জানতে পাচ্ছি, একদমই তাই। আজকে আমরাও যে পডকাস্টটা করছি, এবং বাড়ির পাশের খবর মানে যে সেটা ছোট্ট খবর বা ছোট্ট খবর এই অর্থে আমাদের ভাষায় বলি যে গুরুত্বহীন খবর, কম গুরুত্বপূর্ণ খবর। ফলে সেই ধারণাটা বদলে গেছে, যে কোনো খবরকে গুরুত্বপূর্ণ না গুরুত্বহীন সেটাকে মানুষজন জাজ করবে, দর্শক জাজ করবে, পাঠক জাজ করবে। মানে তুমি এটা বলতে চাইছো যে একটা যে সময় ছিল কলকাতার, মানে কিছু মুষ্টিমেয় লোক ভাবতো যে খবর হলে কলকাতাতে কি হবে, বাকিটা তো আসলে সেই জায়গাটা কনভার্সনটা তাদের, মানে এটা তো দোষের বিষয় নয়, তখন কিছু করারও ছিল না। যে কোনো ক্ষেত্রে বড় কিছু যখন আমরা রেভলিউশন দেখি, সেক্ষেত্রে কেউ তো শুরু করে, ধরো আমি যদি বলি যে কোনো একটা রাজনৈতিক আন্দোলন কোনো সময় শহর থেকে মফস্বল থেকে ছড়িয়েছে, সেটা গ্রামে ছড়িয়ে যায়, ফলে সেটাকে দোষের তো কিছু নয়। তবে এটা বলা হচ্ছে যে সাংবাদিক হতে গেলে একটা বড় ব্যান্ডের সঙ্গে যুক্ত হতে হবে, না হলে কাজ জানতে পারবে না, শিখতে পারবে না, বা তুমি কাজই পারবে না, এই যে ডিনাই করে দেওয়া হতো, সেইটা এখন মানে অনেকেই উদাহরণ হিসেবে রয়েছে চোখের সামনে। আমি কয়েকশো উদাহরণ দেখতে পাই যারা বলে দিতে পারে যে মানে তোমার থেকে আমি বেটার কাজটা পারি, হয়তো তোমার মতো প্রতিষ্ঠানটা পাইনি, কোনো কারণে প্রতিষ্ঠান হয়নি, তোমার থেকে বেটার কাজটা পারি, আমার তোমার থেকে বেশি যোগাযোগ থাকতে পারে, তোমার থেকে খবর পরিবেশন ভালো করতে পারি, তোমার থেকে বেশি প্রেজেন্ট ভালো করতে পারি, কিন্তু হয়নি কোনো কারণে। প্রতিষ্ঠান কোয়ালিটির কদর এবার আসছে সামনে আসছে, আবার খারাপও হচ্ছে, যে কেউ হয়ে যাচ্ছে বলো সাংবাদিক, নিজেকে পরিচয় দিচ্ছে। হ্যাঁ না, সেটা সেই পয়েন্ট অফ ভিউতে আসছি। আমি শুধু এই পুরো ম্যাটারটা শুনে আমার একটা জায়গায় একটা প্রশ্ন, যে সাংবাদিক সে তো একটা মানুষ, তারও কিছু অ্যাটাচমেন্ট আছে, মানে তার লাইফে কিছু অ্যাটাচমেন্ট আছে, দ্যাট ক্যান বি সাম ইমোশন, সাম আদার্স। তো একটা সাংবাদিক হতে গেলে প্রথম ক্রাইটেরিয়া কি, যে তার ইমোশন, তার জাজমেন্টাল অ্যাটিটিউড, তার বায়াসনেস, তার পলিটিক্যাল ভিউ, এগুলোকে সব বাদ দিতে হবে? তোমার কি মনে হয়? দেখো, আমার ব্যক্তিগত ওপিনিয়ন বলতে গেলে সংবাদটা বুঝতে হবে। সাংবাদিক হতে গেলে মূল জায়গা হচ্ছে সংবাদ বুঝলেও ধরো কোনটা জিনিস বোঝাটা, এবার পাস্ট এক্সপেরিয়েন্সটা তো কাজে লাগে। হ্যাঁ, সেটা এক্সপেরিয়েন্স কাজে লাগে, এবং অনেক সময় হয়, আমি একটা ছোট্ট যদি উদাহরণ দিই, যে কোনো একটা ঘটনা ঘটলো, ধরো সেই সময় ঘটনায় এমন একটা কিছু
মানে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিতে হবে। Exactly, হ্যাঁ। ইনস্ট্যান্ট সিদ্ধান্তটা তোমার ওটা এক্সপিরিয়েন্স এবং তোমার বুদ্ধিমত্তা দিয়ে পরিচয় পাওয়া যাবে। তো অভিজ্ঞতা থাকলে খুব দ্রুত ওটা বেরিয়ে যাবে। আবার মনে হতে পারে যে না আমি একটু অন্যভাবে প্রশ্ন করব বা অন্যভাবে সিচুয়েশনটা ম্যানেজ করবো, ইমোশনলেস হতেই হবে, কিছু ক্ষেত্রে হতেই হবে, আবার কিছু ক্ষেত্রে ইমোশনটাও প্রয়োজন। হ্যাঁ, ইমোশন না হলে সেই জায়গাটা আসবে না। তোমার কাজটার প্রতি যদি ইমোশন না থাকে, কোনো বিষয়টার প্রতি ইমোশন না থাকে, সেক্ষেত্রে করতে পারবে না। তবে প্যাশন ইমোশন দুটোই দরকার। তবে মূল যেটা দরকার একজন সাংবাদিক হতে গেলে, আমি তো খুবই নিম্ন এক সাধারণ হয়ে বলছি, যে ধৃষ্টতা মার্জনা করবে, যে সংবাদটাই বুঝতে হবে। প্রধান কাজ এবং অন্যতম কাজ হচ্ছে সংবাদ বোঝা, কোনটা খবর আর কোনটা খবর নয় এটা বোঝা। খবর চারদিকে আছে, মানে কোনটা খবর আর কোনটা খবর নয়। হ্যাঁ, বানাতে হয় কিছু ক্ষেত্রে, নিজের জায়গা তৈরি করতে হয়। একটা আমি কেউ রাস্তা সোজা দেখছে, রাস্তার মধ্যে এবড়ো খেবড়ো দেখছে, সে কেউ বলতে পারে যে এটা সরকারের গাফিলতি, কেউ আর বলতে পারে যে এটা মানুষজন এত রাব ইউজ করেছে, এটা তাদের গাফিলতি। এবার যে যেভাবে প্রেজেন্ট করবে, কিন্তু কোনটা খবর নয় সেটা একটা মানে বিচার করতে হবে, সেটাই জানতে হবে, সেটাই শিখতে হবে। বড় প্রতিষ্ঠানের যারা সিনিয়র আমরা রয়েছেন, যারা আমাদের প্রথিতযশা সাংবাদিক, তারা এই কাজটাই শিখিয়ে গেছেন। এবং মূল জায়গা তো হতে হবে যে এখন কিছু হলে দেখবে নিরপেক্ষ সংবাদ মাধ্যম, নির্ভীক সাংবাদিক, এসব ব্যাপার থাকে। সবাই নিরপেক্ষ, সবাই নির্ভীক, মানে কোনো ব্যাপার নেই। সবাই নির্ভীক, নিজেকে বলতে ভালোবাসে, নিরপেক্ষ বলতে ভালোবাসে, এবং তারা প্রত্যেকেই নিজের কি করেছি সেটা আওড়ে দেয়, যে আমি এই করেছি, আমার এই হয়েছে। মানুষের হাতে কিছু ছেড়ে দিচ্ছি না আমরা, দর্শক পাঠকের হাতে কিছু ছেড়ে দিই না, যে তুমি কেমন, তোমার কাজ দিয়েই মূল্যায়ন হোক। আমি যেটা করেছি সেটা দিয়েই মূল্যায়ন হোক, আমি কি করিনি সেটা দিয়ে তো হবে না, কোনোদিনই হয়নি। আমি যেটা করেছি সেটা দিয়ে আমার মূল্যায়ন হোক। আমি ডিজিটাল মিডিয়ার একটা পার্ট তোমার থেকে আমি জিজ্ঞেস করছি, যে তুমি যে যতগুলো কথা বললে, এটার মধ্যে থেকে একটা জিনিস মানে তুমিও জানো, আমিও জানি, সবাই জানে, যারা দেখছেন তারাও জানেন, সেটা হলো যে এখন হয়ে গেছে কি, জিনিসটা অ্যাভেলেবিলিটি বেড়ে যাওয়ার জন্য ওভার হচ্ছে, প্রচুর লোক সংবাদ মাধ্যম তৈরি করে ফেলছে, প্রচুর লোক সাংবাদিক হয়ে যাচ্ছে। যেটা অসুবিধা হচ্ছে, এমন কিছু প্রভোকেশন নিউজ তৈরি হচ্ছে বা এমন কিছু ভিডিও পাবলিশ হয়ে যাচ্ছে যেগুলো অনেক টার্মোইল তৈরি করছে, বা তারা হয়তো জানে না যে কোন কথাটা বলতে হবে, কোন কথাটা বলতে হবে না। আজ তুমি আমি বসে আছি, আমাদের কিন্তু একটা লিমিট আছে, এটার বাইরে কিন্তু আমরা কথা বলতে পারবো না, এটা ডিপ্লোমেসি মেনটেন করতে হয়। তো এইটা কন্ট্রোল করার জন্য তোমার মাথায় কোনো চিন্তা ভাবনা বা কিছু? একটা ভাবনা আমার মনের মধ্যে, প্রত্যেক সময় আমার মনের মধ্যে ওই প্রশ্নটা জাগে, যে ডিজিটাল মিডিয়াকে একসময় তো মানতোই না, মানে তাকে সাংবাদিক হিসেবেই মানতো না, কিন্তু তাদের কাজের মান দেখে অনেকে মানতে বাধ্য হচ্ছে, প্রশাসনও মানতে বাধ্য হচ্ছে, পাবলিকও মানতে বাধ্য হচ্ছে, এবং মানে যারা এই পেটেন্ট নেওয়া ছিল সাংবাদিক হিসেবে নিজেদের, তারাও মানতে বাধ্য হচ্ছে যে না, এদেরকেও সাংবাদিক বলতে হবে, এনাদেরকেও সাংবাদিক বলতে হবে। কিন্তু মূল জায়গা যে জায়গাটা ছিল, যে এখন যে কেউ একটা বুম ধরে দাঁড়িয়ে যাচ্ছে, একটা লোগো বসিয়ে দিচ্ছে ইউটিউবে চ্যানেলে, সে একটা কিছু একটা বললো, কোনো নেতার সারাক্ষণ ছবি ভিডিও করলো, যা করছে লাইভ করছে, সে নিজেকেও সাংবাদিক পরিচয় দিচ্ছে। আদৌ একে সাংবাদিক বলা যায় কিনা, সেই প্রতিষ্ঠানকে সংবাদ মাধ্যম বলা যায় কিনা, একদমই তাই। এটার একটা ফ্রেমওয়ার্ক হওয়া জরুরি। সেটা মানে বসে মানে ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট হতে পারে, ওটা ইন্ডিয়ার মধ্যে আলোচনা চলছে। আমি একটি সংগঠনকে জানি, এবং আমার অনেক সহকর্মীরা বিভিন্ন স্টেটে, কলকাতায় কাজ করছে, অন্য ডিস্ট্রিক্টে কাজ করছে, তারা এই একটা মিডিয়া ফোরাম তৈরি করার চেষ্টা চালাচ্ছে প্যারালালি। এবং আরেকটা সংগঠন, তারাও চেষ্টা চালাচ্ছে একটা সংগঠন ফর্ম করে, যে বিভিন্ন একটা মানপত্র তৈরি করা, একটা কি নবস টার্মস সব তৈরি করা, জায়গা তৈরি করা, তাদের প্রয়োজনে আই কার্ড ব্যবহার করা, প্রয়োজনে একটা সরকারি একটা স্বীকৃতি দেওয়া, যে এরাও একজন সাংবাদিক। তাদেরকে কি নিরিখে স্বীকৃতি দেওয়া হবে সেটা কিন্তু আলোচনা সাপেক্ষ, এবং খুবই জটিল বিষয় এটা, গোটা ভারতবর্ষের ক্ষেত্রে জটিল বিষয়। আমি রিসেন্টলি কয়েক মাস আগে মধ্যপ্রদেশের বাস্তারের একজন ইউটিউবার সাংবাদিক, সে ওখানের একজন কন্ট্রাক্টরের ঘটনা নিয়ে এক্সপোজ করেছে, যে নিম্নমানের কাজ হয়েছে, এত টাকার দুর্নীতি হয়েছে, সে মার্ডার হয়ে গেল, তাকে কুচি করে মার্ডার করে দিল। সে কিন্তু একটা সামান্য ইউটিউব চ্যানেল চালায়, মধ্যপ্রদেশের ঘটনা, ফলে তাকে সাংবাদিক বলতে মানতে বাধ্য হলো। মানে এইরকম সাংবাদিক ভারতবর্ষে প্রচুর। এবং সত্যি কথা বলতে, ভেতরের এখন বড় বড় সংবাদ মাধ্যম ছোট ছোট ভেতরের গুরুত্বপূর্ণ খবর ভুলে যাচ্ছে, দেখাতে চাইছেও না, হয়তো কোথাও একটা ম্যানিপুলেশনের ব্যাপার। খবর চাপার গল্পটা এখনো চলছে, সেটা থাকেই, সেটা সব জায়গা থেকে। খবর চাপা বলতে আমরা যেটা বলি, খবর চাপাটা খুব নিচের দিকের কথা, মানে একটু উপরে কথা বললে এটা হাউস পলিসি। এক্স্যাক্টলি, মানে যারা নিচে চায়ের দোকানে বসে গল্প করে, তারা বলে যে এটা খবর না। আমাদের পডকাস্টে মেনলি করাই তাদের জন্য, যে যারা সবাই মানে বুঝতে পারে, মানে আমরা একটা জিনিস মানে দেখতে পাই, বুঝতে পাই, ঠিক আছে। কিন্তু তবে একটা কথা বলে দিচ্ছে, এই মিডিয়াতে এত মানুষ আসার পিছনে প্যাশনের থেকেও দুটো জিনিস খুব জরুরি। একটা মানে মনে হচ্ছে আশা, এক হচ্ছে চারিদিকে চাকরির হাহাকার, চাকরি বাকরি নেই, ফলে মানুষজন বলছে এটা একটা অল্টারনেটিভ পেশা হতে পারে। দ্বিতীয় হচ্ছে অর্থ এবং অনর্থ, এখানে প্রচুর করাপশনও রয়েছে, এটা বলতে কোনো দ্বিধাবোধ নেই, এখানে করাপশন রয়েছে। কারণ সে দেখেছে আমার পাশের বাড়ির ছেলেটি তার সঙ্গে মাধ্যমিক পরীক্ষায় পাস করেছিল, সে থার্ড বেঞ্চের স্টুডেন্ট, আজকে তার বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, এত টাকা হয়েছে, কিভাবে হলো?
কোনো নেতার সঙ্গে ঘুরে, কোনো কারোর সঙ্গে লিয়াজো মেনটেন করে ব্যবসায়ীর সঙ্গে, এই জায়গাটা হয়েছে। ফলে দেখছে যে এই চাকরির দুর্মূল্য বাজারে আমি তো ফার্স্ট বয় ছিলাম, আমি তো ফার্স্ট বেঞ্চের স্টুডেন্ট ছিলাম, তাহলে আমিও চেষ্টা করলে ও যদি পারে আমার পিছনের বেঞ্চের ছেলেরা, তাহলে আমিও পারবো। ফলে তারাও চেষ্টা করছে আসতে। এইটা একটা অনেকের ইন্টেনশন আছে বলে আমার মনে হতে পারে, এটা ভুলও হতে পারে, কিন্তু আমার ব্যক্তিগত মত। তুমি একদমই ঠিক। নিমহ্যান্সের প্রেজেন্ট ডের একটা স্টাডি বলছে যে এই যে এত মানুষ আসছে সোশ্যাল মিডিয়াতে মানে কিছু একটা করার জন্য, তার সব থেকে বড় ক্রেভিং হলো এটাই যে প্রচুর টাকা প্রচুর লোকের আছে কিন্তু তাদেরকে কেউ চেনে না। এই যে এটা অ্যাকসেপ্টেন্স বা এই যে মানে একটা ভালোবাসা মানুষের কাছ থেকে, পাবলিকের কাছ থেকে রেসপেক্ট বা ভালোবাসা, ফেম, সত্যি কথা বলতে সিঙ্গেল ওয়ার্ড ফেম অলসো ম্যাটার্স ইন লাইফ। তো নিমহ্যান্স ইজ ওয়ান অফ দ্য প্লেস যেখানে এরকম একটা স্টাডি হয়েছিল সাইকোলজিক্যালি। তো সেখানে দেখা যাচ্ছে ফেমটার জন্য মেনলি লোক ট্রাই আপ করছে। বাট আমাদের পজিটিভ সাইডটা, সত্যি কথা বলতে যেটা মনে হয়েছে আমার, মানুষজন খুব একাকিত্বতায় ভুগছে এই সোশ্যাল মিডিয়ার যুগে। যত সোশ্যাল মিডিয়া বাড়ছে, যত অ্যাক্টিভিটি বাড়ছে, যত অ্যাক্টিভ হচ্ছে মানুষজন, তত একাকিত্বতায় ভুগছে। ঠিক ঠিক। মানে সে একাকিত্বতা ঘরে বসে থাকতে থাকতে তার মনে হচ্ছে আমি বড্ড মানে একা একা হয়ে যাচ্ছি, একদমই একদমই একা হয়ে যাচ্ছি, ছোট ছোট করে একটা লাইক কমেন্টের মধ্যে রয়ে যাচ্ছে। একদমই। ফলে একাকিত্ব থেকে বেরিয়ে আসার জন্য সে যা যা করতে Validation of হয়, life depends on সে যা the যা করতে হয় social তাই করছে, প্রয়োজনে ড্রেসও খুলে দিচ্ছে। মানে একদমই। এবং এই জিনিসটার একটা বড় মানে আমরা প্রবলেম রিসেন্ট টাইমে দেখেওছি। লাস্ট বছর আমাদের শুধুমাত্র সিউরি সার্ভেইং যদি করি, অলমোস্ট 3 থেকে 4 জন, আমার কাছে এক্স্যাক্ট নাম্বারটা নেই, আন্ডার 16 বাচ্চা আত্মঘাতী হয়েছে। সো এই একাকিত্বটা অনেক বড় প্রবলেম। আমি আসি আরেকটা প্রশ্নতে, একাকিত্ব এবং আমাদের মানে সব জিনিসগুলোর মধ্যে একার স্বার্থ, একটা মানুষের নিজের স্বার্থে ভালো থাকার জন্য কোনো সময় কি কোনো সাংবাদিক কম্প্রোমাইজ হয়ে যায়? এরকম মানে কোনো প্রভোকেশন তোমার কাছে এসেছিল কোনোদিন? হ্যাঁ, আসতে পারে। সেটাকে স্মুথলি ব্যাটে কীভাবে স্ট্রেট ব্যাটে মারতে হবে সেটা শিখতে হবে, ওই শেখাটা খুব জরুরি। এবং যে যত মানে ফিল্ডে বেশি দিন টিকতে পারবে সে হচ্ছে ওই স্মুথলি ব্যাটটা কীভাবে চালাবে। 6 হবে 4 হবে সেটা পরের কথা, কিন্তু ব্যাটটা চালাতে হবে। এবার এইটা যে হ্যান্ডেল করতে সে ব্যাট চালানো যে শিখে যাবে, সে মোটামুটি দাঁড়িয়ে থাকবে। না হলে সে তো চোখের সামনেই সে দেখতে পাবে, জানতে পারবে। একটা সে তো কোনো একদিন যদি আমি সত্যি মানে তুমি যেটা বলছো, আমি মোটা দাগে বলছো, আমি সহজ করে বলছি, টাকা পয়সার প্রলোভন বা কোনো অর্থের প্রলোভন, সেটা যদি প্রথমেই সে অ্যাকসেপ্ট করে নিত, সে তো আর কাজ কি শিখলো? সে যদি সেই জিনিসটাই শিখে নিল, তো কাজও শিখলো না এবং তারপর সে এগোতেও পারলো না। যে ধরো টাকা দিচ্ছে, টাকা দিয়ে তোমাকে যদি কাজটা করিয়ে নেয়, সে কি ভাববে যে পরের বার যদি এর থেকে বেশি টাকা দিয়ে কাজটা আমার করেই দেবে। ফলে তুমিও কেনা, যে মানুষটি হলো সে কেনা গলা হয়ে থাকলো, আর ইও জানলো টাকা দিলে আমার কাজটা হয়ে যায়। ফলে ব্যাপারটা টাকা দেওয়াতেই সম্পর্ক হলো। ও যদি রিফিউজ করে, তখন দ্বিতীয়বার বলতে গেলে ভাববে যে না, এটা কিভাবে হয়। আর এখন সত্যি কথা বলতে টাকা দিয়ে ওই কেউ আর চাই না, সবাই বুঝে গেছে যে মিডিয়ার কোনো ক্ষমতা নেই, পাওয়ার নেই। মানে এই যে টাকা দিয়ে যে মিডিয়ার কথা বলছে, এই মিডিয়ার খুব একটা, আমার বেসিক্যালি মনে হয় যে খুব একটা মানুষ মানে না। এবার তুমি বড় ঘটনার ক্ষেত্রে সেটা আলাদা বিষয়, অনেক কিছু কিছু মানে ইনসিডেন্ট থাকে যে ইনসিডেন্টটা একজনের কাছেই রয়েছে। সেইটার ক্ষেত্রে যেমন আমাদের যদি উত্তরপ্রদেশের আমি একটা নিউজ দেখছিলাম, মানে পরে দেখছিলাম, সেই ভদ্রলোকের কাছে ওই নিউজটা ছিল একজনের কাছেই। সম্ভবত একটা রোলিংয়ের মানে পুরসভার রোলার চুরির বিষয় নিয়ে, ওটা একমাত্র ওই পেয়েছিল। ওকে নানাভাবে চাপ দেওয়া হলো, অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে, পলিটিক্যাল ওয়েতে, যে তোমাকে কোনোভাবে যে চাপ কি তোমার কাছে কোনো সময় এসেছে বা আসে? এসেছে আমার, তবে রিকোয়েস্টের সুরে এসেছে। আমি একটু অন ফোন কল যদি কোনো এরকম ধরো স্পেশাল চাপ এলো, যে চাপটা ধরো একটু মানে সেরকম উচ্চ রাগের স্বরেই তোমার কাছে এসছে, মানে উচ্চ রাগের স্বরেও এসছে, আবার রিকোয়েস্টের স্বরেও এসছে, অনেক ক্ষেত্রেই এসছে। রিকোয়েস্টের স্বরে এসছে একটা, আমাদের খবর করতে গেলে সাধারণত যার বিরুদ্ধে খবর হয় তার তো বক্তব্য নিতে হয়, তার মতামত, মানে আমাদের পরিষ্কার এস্টাবলিশ করার জন্য মন্তব্য নিতে হয়। এবার যখন আমি সন্ধ্যাবেলায় তার মতামত নিয়েছি, সে তো জেনে গেছে তার বিরুদ্ধে খবর হচ্ছে, ঘটনাটা ধরেছি। রাত্রিবেলায় আমার এবং আমার যাদের সঙ্গে আমি মিশি বা ঘুরি, তাদের সকলেই চিনে, তাদের মাধ্যম দিয়ে আমার কাছে ফোন আসে যে বিষয়টা কোনোভাবে যদি একটু কম্প্রোমাইজ করা হয়। এইসব ক্ষেত্রে আমি আমি স্মুথলি বললাম, আমার তো খবর, আমি তো কিছু করার নেই, অফিস থেকে বলেছিল আর পাঠিয়ে দিয়েছি, আমার হাতে আর কিছু নেই। এবার অফিসের ফোন নাম্বার দিচ্ছি, কথা বলে নিও। তো এবার এই ক্ষেত্রে এখন সহজ পাঠে তো এই পয়েন্টটা তো আর হবে না, হয় না, আছে তো আমার তো, আমি তো একার নয়, আমি বলি আমার এডিটোরিয়াল পলিসি রয়েছে, আমাকে জাজমেন্ট আমার একজন রয়েছে, 2-3 জন রয়েছে, যেখানে বোর্ডে পাঠাতে আমি ছেড়ে দিই একদম নিজের হাতে। আমি ফিল্ড রিপোর্টার হিসেবে রয়েছি, একটা পজিশন হোল্ড করছি, কিন্তু আমি এটা বলি যে আমার হাতে কিছু থাকে না। সবসময় তো হয় না, মুখের উপর না বলতে শেখাটা খুব জরুরি, মানে কোনো কিছুর উপর না বলতে শেখাটা। আর যারা খুব সহজে না বলতে পারে, তার মানে সে এগিয়ে যাচ্ছে ঠিকঠাক, আমার মনে হয়। হ্যাঁ, তবে অবশ্যই তুমি যে কথাটা বলছো সেটাও একটা খুব মানে প্রমিনেন্ট, যতক্ষণ না তোমাকে থ্রেড কল বা ওরকম কোনো প্রভোকেশন না আসছে, তুমি বুঝবে কি করে সেটা ভালো কাজ হচ্ছে। এটা একটা খুব দুর্দান্ত জিনিস বোঝার। আমি যারা দেখছেন তাদের কাছে একটা জিনিসই বলবো, সহজ পাঠ,
ফেসবুক অ্যান্ড অল আদার সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবল আছে। এবং আমার সৌম্যদীপের থেকে এটাই রিকোয়েস্ট যে এই সহজ পাঠটা সম্বন্ধে যদি আমাদের ছোট্ট করে এলাইনমেন্ট করে, এবং ধরো এরকম প্রচুর মানুষজন আছে যারা নিউজ বা নিউজ রিপোর্টার এই এন্টায়ার ইন্ডাস্ট্রিটা এখানে যোগদান করতে চায় স্বেচ্ছায়, তো সহজ পাঠে কি কোনো এরকম অপরচুনিটি অ্যাভেলেবল আছে? আছে তো, মানে এবং সহজ পাঠ শুধু নয়, আমার আরেকটা সহযোগী আরেকটি মূলত ক্রিয়েটিভ মার্কেটিং কোম্পানি রয়েছে, ডিজিটাল মার্কেটিং একটা ক্রিয়েটিভ জায়গা রয়েছে, সেইটাতে আমরা প্রচুর কাজ করি, বিভিন্ন ধরনের কাজ রয়েছে। আমরা মানে মূল জায়গা বলছি, তুমি কবিতা লিখতে ভালোবাসো, ছন্দ মিলিয়ে কবিতা লিখতে ভালোবাসো, তোমার জন্য জায়গা আছে। তুমি রিলস বানাতে পারো, ফেসবুক ভালোভাবে প্রিমিয়ার প্রোর কাজ জানো, আফটার এফেক্টসের কাজ জানো, তুমি জানো, তোমার গলার ভয়েসটা সুন্দর, তুমি যুক্ত হও। এবার দেখো মূল জায়গাটা কিন্তু সব জায়গায় ভেবে, মানে সাধারণত আমি দেখেছি বিভিন্ন জেলা ঘুরে এবং এই সংবাদ মাধ্যমে অনেকদিন থেকে দেখেছি, টাকা দিতে চায় না কেউ, মানে কাজ করিয়ে টাকা দিতে চায় না। মানে এই এদেরকে চিহ্নিত করাও খুব জরুরি, এরা কাজ করিয়ে টাকা দিল না, কালচারালের নামে টাকা দিয়ে কি হবে, টাকা দিল না, এই তোমাকে একটা সুযোগ দিলাম কাজের। আরে প্রত্যেকের মানুষের সময়ের এবং তার একটা মেধার দাম রয়েছে, তার তুমি মূল্য হয়তো তুমি ঠিকঠাক, মূল্যায়নটা তুমি তোমার কম দিয়ে করো, মূল্যায়নটা ঠিকঠাক করে না করতে পারলে বলতে পারো যে আমার ছোট প্রতিষ্ঠান, কিন্তু মূল্য দেওয়া উচিত। এবং আমাদের হাউসে যতজন কাজ করে সবাই পেরোলে স্টাফ আছে, তাদের জিএসটি নাম্বার থেকে পেমেন্ট হয়, তাদের প্রত্যেকের সব জায়গা রয়েছে। আমার এখানে কাজ করে জেলার বাইরে বহু লোক এসে আমাদের জায়গায় প্রতিষ্ঠানে কাজ করছে, বহু মানুষ, কারো মেদিনীপুরে বাড়ি, কারো বাঁকুড়ায় বাড়ি, কারো কলকাতায় বাড়ি, এসে কাজ করছে। আমরা ওয়েবসাইট বানাচ্ছি, আমরা বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করছি লাইফে, মানে শুধু যে সংবাদ মাধ্যম কাজটা করছি, আমরা মূলত বলছি এটা ক্রিয়েটিভ মিডিয়া, মানে ক্রিয়েটিভ মিডিয়া, বিভিন্ন রকম ক্রিয়েটিভিটি কাজ করছি। একটা এখনকার দুনিয়ায় কিছু কাজ শেখাতে বেশিক্ষণ লাগে না, একদমই তাই। কাজ যদি শিখে যাই তোমার হাতের কাজটা হয়ে যাবে, কাজ করে নেওয়ার মতো চলবে। এবং এখন যে পরিস্থিতি যাচ্ছে দিন দিন, যেভাবে এই চাকরির বাজার যেভাবে যা দিনকাল আসছে, তাতে সোশ্যাল মিডিয়াকে প্ল্যাটফর্ম করা যায়, ঠিকঠাকভাবে সোশ্যাল মিডিয়াকে ইউজ করলে প্ল্যাটফর্ম হতে পারে। সেটা যারা জুনিয়ররা সোশ্যাল মিডিয়া করছে বা সিনিয়ররা যারাই কি করছে, সোশ্যাল মিডিয়া একটা সাবজেক্ট হতে পারে পড়াশোনার, কলেজেরও, ইউনিভার্সিটির অনেক, মানে আমি যদি ইন্টারন্যাশনালি দেখি কিছু কিছু নামি দামি ইউনিভার্সিটি তারা শুরু করে, মানে তারা ইউনিভার্সিটিতে মেন ডিগ্রি কোর্স সেটা পড়াচ্ছেন, মানে সোশ্যাল মিডিয়া কিভাবে হ্যান্ডেলিং করতে হয়, কিভাবে আমার হ্যাশট্যাগ দিলে আমার রিচ বেশি হবে, কিভাবে অর্গানিক ওয়েতে পোস্ট করলে, টাইম অনুযায়ী পোস্ট করলে আমার রিচ বেশি হবে, এগুলো শিখতে হবে, এগুলো শেখাতে হবে। এবং এবং আমরা এই জায়গাটা বলছি যে আমরাও শিখছি প্রতিদিনই, কিন্তু এটা শিখতে পারলে সোশ্যাল মিডিয়াকে জায়গাটাকে, এবং মানে ধারণার বাইরে যে এক একজন ইউটিউব থেকে কি পরিমাণ টাকা কামাতে পারে, মানে কি পরিমাণ টাকা কামাতে পারে, চাইলেই সে পরের দিন একটা হুন্ডা সিটি বা ক্রেটা কিনতে পারে। আমাদেরই একজন খুব পরিচিত রেডিওর একজন খুব সুন্দর একজন মানুষ, আর যে সে রেডিও ছেড়ে তো নিজের একটা চ্যানেল বানিয়ে এখন পুরো রান করছে। হ্যাঁ অবশ্যই, এরকম প্রচুর মানুষ রয়েছে, মানে আমি এক দুজন বহুজনকে চিনি যারা শুধু চাইলেই আজকে প্রত্যেক মাসে তার আর্নিং থেকে একটা ক্রেটা কিনতে পারে, একটা ক্রেটার মূল্য মিনিমাম 15 থেকে 16 লক্ষ টাকা, সে কিনতেই পারে, সে সবকিছু বাদ দিয়ে। এবং আমি উত্তরবঙ্গের একটি ক্রিয়েটরকে চিনি, সে একটা ফিল্ম সিটি বানিয়ে দিয়েছে শুধু ইউটিউব চ্যানেল করে, ফিল্ম সিটি বানিয়ে দিয়েছে, তার বাড়ির সামনে রেঞ্জ রোভার গাড়ি দাঁড়িয়ে থাকে, ফরচুনা দাঁড়িয়ে থাকে, শুধু ইউটিউব চ্যানেল করে। ঠিকঠাক ইউটিলাইজ করতে হবে, তোমার কন্টেন্টের জোর থাকতে হবে, সোশ্যাল মিডিয়াকে ঠিকঠাক ইউজ করতে পারলে অর্থের অসুবিধা হবে না, তবে তোমাকে সৎ হতে হবে কাজটার প্রতি। তুমি আজকে কাজ করলে এবং ধৈর্য থাকবে, আজকে কাজ করলে কালকে তোমার অর্থ এলো না, ফলে কালকে কাজ বন্ধ করে দিলে এটা হবে না। আর মূল ব্যাপার তুমি কি দেখাতে চাইছো, কি বলতে চাইছো, সেটা খুব জরুরি। শুধু টাকা কামাবো বলে রোজগার হবে এটা করলে হবে না, এটা ঠিক। আমি এই পয়েন্টটা তো বুঝতে পারছি। আমি এই অ্যালাইনমেন্টটা জিনিস তোমার থেকে জানতে চাইছি যে আমরা ধরো যে রোজগার করি, সবার নিজের রোজগার করার ফান্ডাটা ডিফারেন্ট, ইউটিলাইজেশন ফান্ডাটা ডিফারেন্ট। তো তুমিও রোজগার করো, তোমার রোজগার করার যে অর্জিত টাকাটা আছে সেটা তো কিছু মানে ইউজ আছে তোমার ক্ষেত্রে, তো সেটা ধরো কিছুটা আছে তোমার শারীরিক গঠন, পেটের খাবারের জন্য, কিছুটা আছে মনের জন্য। তো এই মনের জন্য কি কোনো এক্সপেন্ডিচার হয় তোমার? হ্যাঁ, মনের জন্য তো হয়। আমার যেগুলো ভালো লাগা, যে আমার আইফোন 15তে আজকে ভালো লাগছে না, কালকে 16 ইচ্ছা করছে, আজকে আমার স্কুটিতে চাপতে ভালো লাগছে না, 4 চাকা চাপতে ইচ্ছা করছে, 4 চাকা কিনলাম, আইফোন কিনলাম। আমার যদি মন চাই যে একটু ভালো জুতো কিনবো, দামি ব্র্যান্ডের জুতো কিনলাম। এবার ধরো আমাদের যদি মন চায় যে আমরা তোমার বিয়েতে খাবো, এরকম কোনো নারীর টান কি বীরভূম জেলাতে আমরা কোনোদিন মানে আশা করতে পারি? যে ডাইরেক্ট এটাই একদম আমি গেলাম তোমার সাথে, যে আমি একদিন চিন্তা ভাবনা করলাম আজ এই পডকাস্টে তোমার সাথে আমার তোমার বিয়ের ভোজটা আমরা বীরভূমে খাবো। তো এই একটা যে চিন্তা ভাবনা, ডেস্টিনেশন ম্যারেজের কথা কিন্তু যাচ্ছে, প্রমিনেন্টলি স্ট্রেট কাট কোশ্চেন না, সেটা কি কোনো নারীর যোগ কি কোনোদিন হতে পারে বীরভূমে সম্ভব? সুযোগ রয়েছে, এটুকুই বলছি, সুযোগ রয়েছে। সুযোগ কাদের জন্য রয়েছে? তোমার জন্য রয়েছে না যারা আজ দেখছে বা যারা তোমায় খুব ভালোভাবে চেনে, দে আর এবল টু লাইক? না না, নিশ্চয়ই। আমি মনটা আমার কিশলয়, একেবারে সবুজ হয়ে থাকতে ভালো লাগে। তবে
এই জেলার সঙ্গে টানটা রেখে যেতে চাই। আমি যদি এই জেলা ছেড়ে চলে যাই, টানটা রেখে যেতে চাই, সম্ভাবনা রয়েছে। দেখা যাক কি হয়, সম্ভাবনা রয়েছে, এটুকুই বলছি, সম্ভাবনা রয়েছে। কারণ বীরভূমের একটা বিশেষ খবরের কভারিং এর পরেই তুমি কিন্তু সবার চোখে এসেছিলে, সেটা আমার মোস্ট প্রবাবলি বকটুইটাই মনে হয়। না, খবর অনেক রকম হয়েছে। বকডুই থেকে আমি এসেছি, মানে অলমোস্ট প্রমিনেন্ট ছিল। হ্যাঁ, বকডুইয়ের সময় আমি এসেছি, বকডুই কভার করেছি, তারপর অনেক ঘটনা কভার করেছি, বলছে অনেক অনেক বিষয় কভার করেছি। কিছু হয়তো প্রশাসন মহলেও খুব আলোচনা হয়েছে, বা রাজনৈতিক বা সামাজিক মাধ্যমে। আমার ভালো লাগতো হিউম্যান স্টোরি করতে, মানে মানে মানুষের, হ্যাঁ হিউম্যান স্টোরি, মানে কোনো মানুষের ভালো কিছু কাজ, তাদের এক্সেপশনাল কিছু নজরে পড়লে আমার চোখটা সব দিন ওই রকম থাকতো, ফলে ওইটা মনে হচ্ছে। আবার হার্ডকোর পলিটিক্স নিয়েও লিখতে ভালো লাগে। ক্রাইমের কপি করেছি প্রচুর, যে বীরভূম জেলাতে কিভাবে ক্রাইম চলে। একটা কপি করেছিলাম, মনে পড়ছে যে এই জেলাতেই আমি একটা জায়গায় লিখেছিলাম যে অপরাধীদের চাঁদনি চক, মানে চাঁদনি চকে গেলে কি হয়, সব অল্প মূল্যে পাওয়া যায়। আমি এভাবেই লেখাটা শুরু হয়েছিল যে কম দামে পিস্তল কিনতে চান, এখানে পাবেন। কম দামে বারুদ কিনতে চান, এখানে পাবেন। কম দামে বাইক কিনতে চান, চোরাই বাইক, এখানে পাবেন। মানে অপরাধীদের চাঁদনি চক ছিল লালমাটির ধূসর উপত্যকা। এই খবরটা মানে এটা ক্রাইমের, মানে মূলত ব্রাউন সুগারের কিভাবে রমরমা কারবার হয় সেটা আমি বীরভূম থেকে অন্য জেলাতে, মূলত মুর্শিদাবাদ, বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোই বীরভূম থেকে কিভাবে ব্রাউন সুগার সাপ্লাই হয় সেটা ধরে একবার কপি করেছিলাম। কারণ আমি এই হাসিটা থেকে, তোমার হাসিটা খুব মানে মিষ্টি। আমি একটা জিনিস দেখি, কোনো সময় কোনো জায়গায় কোনো মিম দেখলেও তো আমরা হাসি, তুমিও হাসো আমিও হাসি। তো ট্রোলিং মিডিয়াকে ট্রোল করা এটা আজকের নয়, বহু পুরনো। ঠিক আছে, ধরো একটা সময় পেপার জন্য দায়ী মিডিয়াই, তার জন্য দায়ী মিডিয়াই, এবং সেটাও কোনো অন্য একটা মিডিয়া মানে কভার করে, তবে না আমরা সেই খবরটা পাই। তো ট্রোলিং, মানে ডিজিটাল মিডিয়া ট্রোলিংটা আরো প্যাথেটিক, এবং এতটাই প্যাথেটিক যে ডিজিটাল মিডিয়া ট্রোলিং এ অনেক, যেরকম আমরা ইউটিউবের সাকসেসের কথা বললাম, এরকম অনেক ইউটিউবার আত্মঘাতী হয়েছে। তো এই জিনিসটাকে তুমি কি করে হ্যান্ডেল করো, বা কি করে এন্টার টিম, বা ফিউচারে যদি কেউ আজকে আমার এটা দেখছে, এটা কোনো একটা সোশ্যাল মিডিয়া থ্রু সে দেখতে পাবে, তো সেই মানুষটা কি করে সেটাকে হ্যান্ডেল করবে? এনি ট্রোলিং অন, মানে এটা চোখের সামনে আমি যদি কাউকে বলি যে দুঃখ, মানে ট্রোলে মূলত কি, আমাকে অপমাননা করা হলো, দুঃখ দেওয়া হলো, অপমান এবং দুঃখ দুটোই দেওয়া হচ্ছে। এইটা যদি চোখের সামনে এটাকে মানে ওভারকাম করা এবং স্মুথলি হ্যান্ডেল করা যদি কারো কাছে শিখতে হয়, তার নাম রবীন্দ্রনাথ। যে লোকটার কাছে বারবার যেতে হয়, যার আশ্রয়ে আমাদের বারবার যেতে হয়, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ। মানে একটা মানুষ যে এত দুঃখ নিয়ে গোটা জীবনটা কাটালেন, চোখের সামনে এতগুলো মানুষ যেগুলো আত্মীয় তারা চলে গেলেন, ছেলে থেকে শুরু করে স্ত্রী থেকে শুরু করে সকলে চলে গেলেন, তারপরেও তিনি তার কাজটা করে গেলেন। অবমাননা কম করানো হয়নি, বিভিন্ন জায়গায় করা হয়েছে। ফলে সেই জায়গাটা আমার রবীন্দ্রনাথ বিরাটভাবে অনুপ্রেরণা দেয়। আর এখন রক্তের জোর আছে, এটা মনে হয় ঠিক আছে, ট্রোল করলে পরের দিন বুঝে নেবো, দেখে নেবো যে ট্রোল করছে। আর কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে যার জন্য আমার জীবনে গুরুত্ব নেই, মানে ওই মানুষটি যে ট্রোল করছে বা যে ট্রোল বাহিনী যদি আমাকে কিছু নিয়ে ট্রোল করে, সেই মানুষগুলো যদি গুরুত্ব না থাকে, আমিও গুরুত্ব দিতে রাজি নই। আমাকে নিয়ে ভাবছে, আলোচনা করছে, করুক না, এটাও তো আমার একটা সাফল্য যে আমাকে নিয়ে করছে। তবে তাদের যদি মানে ট্রোল করাটা খুব যুক্তিপূর্ণ হয়, সৎ উদ্দেশ্য হয়, সেক্ষেত্রে আমি অ্যাকসেপ্ট করি এবং মনে করি সেক্ষেত্রে কারো কাছে বলতে হয়তো লজ্জা পাই যে না, এটা আমি ভুল করেছিলাম, কিন্তু নিজের কাছে আমি একটা চেষ্টা করি বলার, এটা আমি ভুল করেছি। আমি মনে আছে এখানে অনেকের আমার সংবাদ মাধ্যমের কর্মীর সঙ্গে ঝগড়া করেছি, চিৎকার চেঁচামেচি করে কিছু কটু কথা বলে এসেছি। আমার পরে এসে খারাপ লেগেছে, ওটা না বললেই পারতাম, খারাপ লাগছে, কটা দিন থাকবো, কি করব, এটা খারাপ লেগেছে, খারাপ লাগে। এই ফিলটা হয় বলেই আমার মনে হয় যেন একটু নিজেকে বদলাতে পারি প্রত্যেক মুহূর্তে। তবে ট্রোলটাকে কিভাবে কাটানো যায় এটা এখনো কোনো কেউ শিখতে পারেনি। সোশ্যাল মিডিয়া ট্রোল ভয়ঙ্কর বিষয়, সেলিব্রিটি থেকে শুরু করে সবাই যখন যা পড়ে, যে সাম্প্রতিককালে তো অভিনেতা কাঞ্চন যেভাবে ট্রোলের শিকার হলো, মানে সেরকম সেইভাবেই করে। তবে এই ক্ষেত্রে আমাদের একটি বড় হাউসের সংবাদ মাধ্যমের সাংবাদিক ময়ূকের কথা বলতে, এত ট্রোল হলেও সে স্মুথলি সব চুপচাপ থাকে আর কি। একদমই না। তো এই ট্রোলের ব্যাপারটা আমি এই কারণে তোমায় জিজ্ঞেস করলাম, বেশ কিছু রিপোর্টারকে আমাদের বীরভূম জেলাতে একটা সময় একটা খুব মানে কম দামি একটা খুব মানে বাজে শব্দ দিয়ে ট্রোল করা হতো, যে তোলাবাজ সাংবাদিক বা হাপ্তা নেওয়া সাংবাদিক। শুধু বীরভূম নয়, এটা সব জেলাতেই বলা, সব জেলা কেন সব জেলা। এই জিনিসটা শুনতে বড় কটু লাগে, কারণ সাংবাদিকতা প্রফেশনটা খুব দামি প্রফেশন, ঠিক আছে, এবং খুব সত্যি বা সদা তোমার মতন যায় মানুষরা প্রত্যেক সময় নিজের জীবন ঝুঁকি নিয়ে যাচ্ছে। কারণ আজকে একটা পুলিশের যদি কোনো হ্যাম্পার হয়, তার টিম দাঁড়িয়ে আছে। আজকে যদি কোনো একটা ডাক্তারের হ্যাম্পার হয়, তার টিম দাঁড়িয়ে আছে। কোনো আর্মি পার্সোনালের প্রবলেম হলে তার জন্য টিম দাঁড়িয়ে আছে। সাংবাদিকের জন্য কিন্তু কেউ নেই।
বা তার ফ্যামিলি আছে, তার কিছু পলিসিস আছে। আর আমরাও এতদিন ধরে নিউজ দেখছি, আমরাও জানি যে সাংবাদিকরা হ্যাম্পার হয় নিউজ করতে গিয়ে, তারা কত কিছু পায় আর বাকিরা কি কি পায়। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে এই যে তোলাবাজি বা টাকা নেওয়ার কথা সাংবাদিকের সঙ্গে চোরা, এই জিনিসটাকে তুমি কিভাবে দেখো? বা এই দেখো, জিনিসটা কাজ কতটা করতে practical? এসে কাজ করতে প্র্যাকটিক্যাল তো বটেই। এই কথাটা পুলিশ ঘুষ নেয়, এই কথাটা যদি বলি যে না এটা একদম বাস্তবে অবাস্তব কথাটা তো ঠিক নয়। আমরা চোখের সামনে থেকে সিস্টেমে থেকে দেখেছি কিভাবে ঘটনা ঘটে। আরে ঘুষ কি টাকা দিয়ে দিতে হয় নাকি? একটা কোর্টে যায়, কোর্টে যে সিডি যাচ্ছে, কোর্টে সিডি লো করে দেওয়া হবে, আইওজে আছে, সে সেভাবে বুঝবে। আরে আমার দরকার হলো আমি এটা শুধু একজন প্রশাসনের আধিকারিককে চিনি, সে একজন কন্ট্রাক্টরকে বলছে যে কাজ করে, তিনি বলছেন একটা আংটির ডিজাইন পাঠাচ্ছে, এটা ডিজাইনটা ওই দোকানে পাওয়া যায় কিনা দেখো তো। সে কি দেখে কি বলবে যে ডিজাইনটা স্যার পাওয়া যাচ্ছে, তাহলে কি অর্ডার দেবো? তাহলে অর্ডার দিলে কি সে টাকা দেবে? সেই গিফট হিসেবে, গিফটের তো আর কোনো জিএসটিও লাগে না, কিছু লাগে, ইনকাম ট্যাক্সও দেখাতে হয় না, এরকম হয় কিছু। সব প্রফেশনে এই জায়গাটা রয়েছে। দেখো, সব প্রফেশনে এতদিন পর্যন্ত মানে সংবাদ মাধ্যম কি করে? প্রশ্ন তুলে, অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তুলে, দুর্নীতি হলে প্রশ্ন তুলে, অপরাধের বিরুদ্ধে প্রশ্ন তুলে। কিন্তু যে সংবাদ মাধ্যম প্রশ্ন তুলছে সেই সংবাদ মাধ্যমেও প্রশ্ন তোলা উচিত। সব প্রফেশনেই দুর্নীতি আছে, সব প্রফেশনেই করাপ্টেড মানুষ রয়েছে, সব প্রফেশনে রয়েছে। অভিনেতা ফিল্ম জগতেও রয়েছে, এডুকেশন দপ্তরে রয়েছে, প্রশাসন দপ্তরে রয়েছে, পুলিশ দপ্তরে রয়েছে। আর সাংবাদিক সেই একটা পরিবারের অংশ থেকে আসছে, সেই জগৎ থেকে আসছে, সেই সোসাইটি থেকে বিলং করছে, ফলে সেইখানেও মানে করাপশন থাকবে, সেখানেও করাপ্টেড মানুষ থাকবে। আর মানে অন্যায়ের কি আছে, আর ভুলের কি আছে? মানে যেহেতু সোসাইটি থেকে সবাই বিলং করছে, সেই সোসাইটিতে সবাই এই জায়গাটা থাকে। আমি একটা মানে শেষ জিনিস তোমার থেকে শুধু জানতে চাইছি, সেটা হলো এটাই যে একদম মানে এই সততার সঙ্গে তুমি যে সাংবাদিকতার মানে কথাটা বললে, এটা শুনে খুব ভালো লাগলো। আমি শুধু একটা জিনিস জানতে চাইছি, তোমার যে অনুপ্রেরণাটা আমরা এখন পেলাম, এই অনুপ্রেরণায় যদি ধরো কেউ অনুপ্রাণিত হয়ে কোনোদিন কোনো খবর করতে গিয়ে কোনো অসুবিধায় পড়ে, সেক্ষেত্রে কি সৌম্য বা দা সহজ পাঠের সাপোর্ট পাবে? ভীষণভাবে, মানে এবং বহু মানে অনেককে বলছি যে এটা অনেকে খারাপভাবে নিতে পারে, বলবে যে ছোট মুখে বড় কথা। আমি বড় প্রতিষ্ঠান ছেড়ে সংবাদ মাধ্যমে চ্যানেলে আসার পর নামি দামি বড় বড় সাংবাদিকরা সব আমার মতো নিউজ পোর্টাল করেছে, ডিজিটাল পোর্টাল খুলেছে। তারা বলতে চাইছে যে এটা একটা মাধ্যম, এটাই একটা অল্টারনেটিভ ওয়ে হয়ে থাকছে। বহুজন খুলেছে, আমি দেখি তো 17টা একসময় আমি হিসাব করেছিলাম, 17টা। অনেকেই আছে বড় চ্যানেলের সাংবাদিক, বা কিছু করতো না, তারা নিজেরা একটা অন্য জায়গায় চ্যানেলে খবর পাঠাতো, সে নিজেরা বলছে না শিখি না, মোবাইলেই এডিট করা শিখি না, বীরভূমের মধ্যে। এবং এটা বলছি যে আমাদের প্রত্যেক প্রফেশনের মানুষকে একজোট হতে হবে, একদম বিপদে পড়লে একজোট হয়ে থাকতে হবে। সেক্ষেত্রে সবাই মিলে ঝাঁপিয়ে পড়া জরুরি। আমি তো আমার সর্বদা সাপোর্ট দেবো, মানে চেষ্টা করব যে কোনো বিপদে আমার যেটুকু ক্ষমতা আছে সেটুকু ক্ষমতা নিয়ে পাশে থাকা। কারণ একটা লাঠি আমি চাইলেই ভেঙে দিতে পারি, অনেকগুলো লাঠি একসঙ্গে থাকলে ভাঙা সহজ হবে না, তাই একসঙ্গে থাকাটা খুব জরুরি। মানে বন্যার সময় যেমন সাপ আর ব্যাঙ একই জায়গায় ঢুকে বাঁচে, ঠিক সেরকম ভাবে একটু আমাদের বাস্তবে লড়াই তো থাকে, সব প্রফেশনের তো লড়াই থাকে। আর সংবাদ মাধ্যমের কাজই হচ্ছে আমি প্রথম ব্রেক করবো। তুমি আমার অত্যন্ত কাছের বন্ধু হতে পারো, তুমি এখান থেকে বেরিয়ে যাও, খবর আগে বেরোলো, তোমাকে আমি জানাবো না। এটা আমি যতই তুমি আমার কাছের বন্ধু একসাথে থাকি, আমি খবরটাকে নিজের চ্যানেলে করব, তারপর তোমাকে দেবো। মানে সব ক্ষেত্রে আমি চেষ্টা করবো সবার আগে ব্রেক করা, কারণ নিউজ ফার্স্টেই তো মানে একবার শুনে নিলে আর ভালো লাগে। আমি ওই ব্রেক করার জন্য তো আমি করতে পারি। ওটা একটা প্রফেশনাল লড়াই, এই লড়াইটা থাকা উচিত। মানে এই লড়াইটা খুব হেলদি লড়াই। তো এবার আমাদের মানে এত সুন্দর একটা পডকাস্ট আমরা করলাম তোমার সাথে, সৌম্যকে তো থ্যাংক ইউ বলার আছে, এবং আমরা শেষও করবো। আপনারা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করুন, এবং কমেন্ট করে জানান কেমন লাগছে না লাগছে। আমি শুধু যাওয়ার আগে একটা ছোট্ট জিনিস, তুমি এমন একটা মানুষ যে বিভিন্ন প্রফেশন কনভার্ট করে এসে তুমি এই প্রফেশনটাই আছো, তো বিভিন্ন শ্রেণীর বিভিন্ন জায়গার লোককে তুমি মিট করেছো। আমি ভারতবর্ষ বা বাংলার কথা বলতে যাচ্ছি না, এখন আমরা বীরভূমে বসে আছি। বীরভূমে সেফ থাকার জন্য এই আজকে পডকাস্টটা থেকে যদি কেউ অনুপ্রেরণা নিয়ে এরকম সততার সঙ্গে সেফ বাঁচতে চায়, তাহলে তার কোন কোন মানুষগুলোর সঙ্গে সহজ সম্পর্ক রাখা উচিত? এক তো আমরা জানতে পারলাম সহজ পাঠান তুমি, আর এমন কোন কোন মানুষগুলো আছে যাদের সঙ্গে যদি একটু সৎ সম্পর্ক রাখা যায়, আমরা খুব সহজেই আমাদের জীবনটাকে সহজভাবে এগিয়ে নিতে পারি। দেখো, মূল কথা হচ্ছে ছোট্ট করে যদি ছোট্ট করে বললে আমি 3-4টে বলি। প্রত্যেক মানুষের যে কমিউনিটি থেকে বিলং করে, একদম সেই কমিউনিটির আশপাশেই এমন মানুষ রয়েছে যাদেরকে তারা অনুপ্রেরণা পাবে যেখান থেকে দেখো, কারণ পরিবর্তন সবসময় চলছে। মানে আমি যদি অনুপ্রাণিত হয়ে যদি পরিবর্তনের সঙ্গে শামিল হয়ে আমাদের এগোতে হয়, কোনো একটা বিশেষ মানুষকে দেখে অনুপ্রেরণা হয়তো পাওয়া যায়, কিন্তু আমাদের চোখের সামনে এমন কিছু কিছু মানুষ আছে যে নাপিত, সে যদি আমার চুল না কাটে আমাকে দেখতে ভালো লাগবে না, ওই লোকটা আমার মানে কোথাওটা কাজে লাগবে, বলে ওকে দেখে আমার সঙ্গে সম্পর্কটা রাখতে হবে। যে রিক্সাওয়ালা, যে টোটোওয়ালা, এগুলো তো আছে, তার সঙ্গে যদি কোনো বিশেষ তুমি একটা ক্যাটাগরি অফ মানে প্রফেশনাল লোক বা বিশেষ, মানে সেটা ভাবতে হবে যে তিনি কোন প্রফেশন থেকে এই কথাটা, কোন প্রফেশন থেকে তারা হলে খুব সুবিধা হয়, এখানে সেফলি আমরা থাকতে পারি। সেফলি সবাই আছে,
সেইটা সেফলি না থাকলে বললে পুলিশ মহল মারবে। সবাই সেফলি আছে, সবাই সেফলি আছে। তবে একটাই বিষয় যে প্রত্যেককে লড়াই করে বাঁচতে হবে, ভালো থাকার জন্য লড়তে হবে, আর একটু যুদ্ধ ঝামেলা ঝুট ঝামেলা কমিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে একে অপরে মিশে থাকতে হবে। কেউ মানে আমরা যত মানে নিজেদের মধ্যে লড়াই করছি, নিজেদের মধ্যে করছি, তাতে আস্তে আস্তে দিনের শেষে কি কিন্তু গিয়ে আমি বড় একা হয়ে যাচ্ছি। একদম মানে কোথাও আমাদের বন্ধু হারিয়ে যাচ্ছে, পরিবার আত্মীয় স্বজন হারিয়ে যাচ্ছে, এবং এটা সার্বিক প্রবলেম। এখন বড় বড় পরিবার ভেঙে ছোট ছোট হয়ে যাচ্ছে। একদম একদম স্বামী স্ত্রীর মধ্যে কথা হয় না রাত্রিবেলায়, ছেলে বা মায়ের সঙ্গে কথা হচ্ছে না, এত সব ফোনে হ্যাঁ চোখের সামনে ঘটছে। ফলে একসঙ্গে থাকাটা খুব জরুরি, সেটা যে কোনো জায়গারই হোক, আমার এটাই মনে হয় আর কি। একদম। আপনারা দেখছিলেন, আমার সঙ্গে ছিল সৌম্য, এবং আপনাদের জন্য জানাই যে আজকে পডকাস্ট দেখে যদি কেউ অনুপ্রাণিত হয়েছেন এবং সৎ পরিবর্তনের জন্য নিজেকে তৈরি করছেন, সেক্ষেত্রে সৌম্য এবং দা সহজ পাঠ অলওয়েজ আছে। আর আপনার নিজের চ্যানেল S2S মিডিয়া তো আছেই। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই হ্যালো পৃথিবীতে আজকে আমাদের এই পডকাস্টটা দেখার জন্য। যে কেউ যদি কারো মনে হচ্ছে এই পডকাস্টটা দেখে কোনো ফিডব্যাক দেওয়ার, আপনারা দিতে পারেন অন কমেন্টস। আর ডিরেক্টলি যদি সহজ পাঠে কন্ট্যাক্ট করতে হয়, তো আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে দা সহজ পাঠ সার্চ করলে আপনি পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেককে দেখার জন্য। প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর আপনারা আছেন বলেই কিন্তু আপনাদের চ্যানেল S2S মিডিয়া এইভাবে রান করছে। সকলকে জানাই অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।